দর্শক, মধ্যপ্রাচ্য সংঘাতের জের ও বিশ্ববাজারে দেশে রফতানির পতন থেকে কাটিয়ে ওঠার কৌশল নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিইজ-এর গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, রেশমের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আলোচনা করছিলাম, প্রতিবেদন দেখছিলাম, বিশ্ববাজারে তেলের জ্বালানির দামের যে প্রভাব আসলে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের পড়েছে আমাদের দেশের সাথে সম্পর্ক কতটা? হ্যাঁ, আমাদের দেশে আসলে পুরোটাই প্রভাব পড়বে, তার কারণ আমাদের কোনো কিন্তু বিকল্প নেই। পৃথিবীর অন্যান্য দেশ কিন্তু ডাইভার্সিফাই করেছে। এই মুহূর্তে ভারতের সঙ্গে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা চুক্তি হয়েছে এবং সেখানে তারা ভেনেজুয়েলা থেকে এখন তেল আমদানি করবে, তো রাশিয়াও তাদের একটা বিকল্প। কিন্তু আমরা কিন্তু মধ্যপ্রাচ্যের উপরে পুরোপুরি নির্ভরশীল এখনও পর্যন্ত, এলএনজি এবং আসলে অন্য জ্বালানির ক্ষেত্রে আর কি পেট্রোলিয়াম। তো এই অবস্থায় আসলে আমার মনে হয় কি যে আমরা তো এখন 2 সপ্তাহ দেখতে পারবো আর কি, যে 2 সপ্তাহ পর্যন্ত আমাদের মোটামুটি একটা বাফার স্টক আছে। কিন্তু অন্যান্য মানে ডিপেন্ড করে আর কি, যে কেরোসিন বা অকটেন এগুলোর উপরে কিছু ভ্যারিয়েশন আছে, কিন্তু মূলত আমরা প্রায় 2 সপ্তাহের মতো সময় পাবো। এর মধ্যে আসলে আমাদের আমদানিটা করে ফেলতে হবে, তা না হলে আমাদের পুরো একটা ধাক্কা লাগবে। আর আরেকটা ছোট অল্টারনেটিভ আছে, সেটা হলো যে ভারতের সঙ্গে তো আমরা এই মুহূর্তে পাইপলাইনের সঙ্গে সংযুক্ত, মানে ভারত থেকে আমরা ডিজেল আমদানি করি পাইপলাইনের মাধ্যমে। এখন ওই জায়গাতে একটু এক্সপোর্ট করতে হবে, মানে এই আপৎকালীন সময়ে তাদের সঙ্গে এই সহযোগিতাটা বাড়াতে হবে যাতে আমরা বেশি ইম্পোর্ট করতে পারি। তবে সেটা অবশ্যই কেরোসিন, এটার বাইরে তো আমরা যেতে পারছি না। এই যে আপনি যখন এই আলোচনা করছেন একক উৎসের, মানে দুই দেশের জন্য 2 দেশ থেকে তেল আর 2 দেশ থেকে আমরা গ্যাস আনি, এই যে এক ধরনের একক উৎস, সেটির উপর নির্ভরশীল হওয়ার কারণে এই ঝুঁকিতে আমরা পড়লাম। হ্যাঁ, অবশ্যই। কিন্তু আমাদের অল্টারনেটিভ আর কী আছে, মানে সেগুলো একটু দেখতে হতো। তার কারণ আমরা যখন আমদানি করি তখন কিন্তু সরাসরি অর্থ হয়তো নগদ সেভাবে দেই না, অনেক সময় বাকিতে নেই বা ওই মিডল ইস্ট থেকে ফাইন্যান্সিংটা করে। তো এইভাবে করে আমরা করে আসছি এতদিন ধরে, এবং একদিন পর্যন্ত কিন্তু সেরকম কোনো ঝুঁকি তৈরি হয়নি। যদিও মধ্যপ্রাচ্যে আমরা দেখেছি যে ইরানের সঙ্গে ইসরায়েলের মাঝে মাঝে সংঘর্ষ হয়েছে, গত বছর সংঘর্ষ হয়েছে, কিন্তু সেটা দুই পক্ষের মধ্যেই ছিল। অন্যান্য দেশের সাথে কিন্তু পুরো বিষয়টা আসলে সংযুক্ত হয়নি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা কিন্তু সৌদি আরব, কাতার, বাহরাইন, তো সবাই তো আসলে এর মধ্যে যুক্ত হয়েছে। তো এই অবস্থায় কিন্তু আসলে আমাদের জন্য খুব একটা বড় সমস্যা তৈরি হয়েছে। ট্রাম্প কিন্তু বলেছেন যে এই যুদ্ধ 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে, সময় প্রয়োজন হলে সেটি আরও বাড়বে। আমাদের যদি 2 সপ্তাহের যোগান থাকে অথবা মজুদ থাকে, আমরা 2 সপ্তাহ পরে কি করব? কতটা সংকট? না, সংকটটা কিন্তু এখন আমরা কল্পনা করতে পারছি না, মানে এটা বড় একটা আশঙ্কা তৈরি হয়েছে। এখন এমনও নয় যে আমরা আসলে কম ব্যবহার করতে পারবো, তার কারণ আমাদের যে এই বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে আমরা কিন্তু সব জায়গাতে আমাদের যে পরিবহন খাত, তারপরে আমাদের জ্বালানি, তো সব খাতেই প্রয়োজন হয়। তো এই জায়গাতে আমরা কি করব, আমাদের উপায়টা কি আসলে? তো সেটারও কিন্তু আমরা বিকল্প কোনো কিছু তৈরি করিনি। আমরা যদি নবায়নযোগ্য জ্বালানির জন্য বড় অবকাঠামো তৈরি করতাম, তাহলে সেক্ষেত্রে তাদের উপর নির্ভর করতে পারতাম। তো এখন মূলত আমরা কিন্তু তেল এবং গ্যাসের উপর নির্ভর করছি। তো এবং গ্যাসটাও কিন্তু আমরা এখন দেশের ভিতরে উৎপাদন সেভাবে করছি না, এই কারণে এলএনজির উপরে নির্ভরশীল। তো এই কারণে দেখা যাচ্ছে কাতার থেকে আমাদের আমদানি করতে হচ্ছে। তো এই অবস্থায় আমি মনে করি যে এখনই সময় হচ্ছে যে কৌশলটাকে বদলানো, মানে এই পুরো মধ্যপ্রাচ্যের বাইরে যে দেশগুলো আছে, তো সেখান থেকে আমাদের আসলে তেল আমদানির জন্য এখনই আসলে চিন্তা ভাবনা করতে হবে, কৌশল তৈরি করতে হবে। সেক্ষেত্রে দামটা একটু বেশি পড়বে কিনা, কারণ পরিবহন খরচটা একটু বেশি, অথবা আমরা মধ্যপ্রাচ্য থেকে তেল যদি এই হরমুজ প্রণালী না হয়ে অন্য রুটে আনি, সেক্ষেত্রে আমাদের খরচ বাড়ছে। হ্যাঁ, না, রুটটা কোথায়, মানে এই এখন কিন্তু সব দেশই আক্রান্ত, মানে সৌদি আরবের যে ইস্ট ওয়েস্ট পাইপলাইন যেটি, তো সেই পাইপলাইনটা কিন্তু ল্যান্ড পাইপলাইন, এবং সেখানে সংযুক্ত আরব আমিরাতও রয়েছে। তো সংযুক্ত আরব আমিরাতের উপরে তো আক্রমণ চলছে। তো এই অবস্থা আমরা পাইপলাইন দিয়ে কতটুকু বা করতে পারি বা অন্য কোনো রুট দিয়ে, তো সুতরাং এই মুহূর্তে আসলে তেমন কোনো বিকল্প আমাদের হাতে নেই। তো এই অবস্থায় আমরা যেটা করতে পারি, যদি এটা সম্ভব হয় যে আমরা হয়তো ভেনিজুয়েলার সাথে কোনো একটা ডিলে যেতে পারি, কিন্তু সেইখান থেকে আসলে এলসি করা এবং আমদানি করতে করতে তো কয়েক মাস লেগে যাবে। তো জিনিসটা এতটা সহজ নয় যতটা আমরা চিন্তা করছি। তো সুতরাং এখন আসলে এই কোনোভাবে আসলে যতটুকু জাহাজ রয়েছে ততটুকুকে ছাড় করার জন্য আমরা কিছু করতে পারবো কিনা সেটাও কিন্তু নিশ্চিত না। তার কারণ এখন পরিষ্কার করে বলে দিয়েছে ইরান যে আসলে স্ট্রেট অফ হরমুজ দিয়ে কোনো কিছু চলাচল করবে না, সেটা পুড়িয়ে দেওয়া হবে সে জাহাজ। তো এই অবস্থায় আসলে আমাদের বড় একটা চিন্তার বিষয় যে আমরা কোথায় কি করব। তবে যে দেশগুলোতে এই মুহূর্তে মজুদ রয়েছে, মানে এই মধ্যপ্রাচ্যের বাইরে, তাদের সঙ্গে আমরা এই আপৎকালীন সময়ের জন্য কোনো চুক্তি করতে পারি কিনা বা কোনো রকম ব্যবসায়িক সম্পর্ক, সে বিষয়টি নিশ্চয়ই নতুন সরকার, দায়িত্বপ্রাপ্ত সরকার বিবেচনা করবেন। তবে আমরা একটু রফতানি আয় নিয়ে আলোচনা করে একটা প্রতিবেদন দেখলাম, রফতানি আয় কমেছে। আপনার কাছে কি মনে হয় এই সময়ে এসে রফতানি আয় আমাদের কেন কমছে? হ্যাঁ, রপ্তানি আয় এখন আসলে কমারই কথা, তার কারণ আমাদের কিন্তু মেইন সিজনটা শেষ হয়ে গেছে, মানে যে উইন্টারকে টার্গেট করে যেটা করা হয়, তো সেটা নেই। এটাকে স্বাভাবিক বলছেন সময়কাল বিবেচনায়? এই সময়টাতে মানে স্বাভাবিক নয়,
তার কারণ আমাদের হাতে আসলে আরো অর্ডার থাকা উচিত ছিল। হ্যাঁ, কারণ 20%-এরও বেশি কিন্তু 20%-এর বেশিটা খুবই আতঙ্কিত হওয়ার মতো, কারণ হচ্ছে যে এত কিন্তু ড্রপ করে না আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে। তো এটা এমন নয় যে এটা কোভিডের সময় বা রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন মাত্র শুরু হলো তখন হয়তো আমরা এরকম চিন্তা করতে পারতাম, কিন্তু এখন যেটা হয়েছে মেইনলি গার্মেন্টসে ড্রপ করেছে। আর আরেকটা বড় সংখ্যার বিষয় হচ্ছে যে মে মাসের পর থেকে কিন্তু আমাদের হাতে সেরকম অর্ডার নেই, এর মধ্যে আবার উপসাগরীয় যুদ্ধ আর এর পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এখন একটা বড় রকমের দুঃসময় যাচ্ছে। আর আমাদের যারা প্রতিযোগী রয়েছেন, বিশেষ করে যে ভারত, তারা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করে ফেলেছে, তো তারাও কিন্তু ওই দিক দিয়ে এগিয়ে গেছে। চীনও কিন্তু খুব দ্রুত আগাচ্ছে। তো এই অবস্থায় আমাদের আসলে এখন এক্সপোর্টের জায়গাতে ডাইভার্সিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। আমরা যে প্রথাগত যে সমস্ত রপ্তানি বাজার ইউরোপিয়ান ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ওইটার বাইরে আমাদের আসলে ইউরোপের যে অন্যান্য যে দেশগুলো আছে নন ইউ, এবং এর পাশাপাশি যে আফ্রিকা আছে, ল্যাটিন আমেরিকাতে 4টা অর্থনীতি আছে, যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, চিলি, তো তাদের ওখানে যেতে হবে। আর এর পাশাপাশি ইস্ট এশিয়াতে আমাদের আসলে ফুটপ্রিন্টটা বাড়াতে হবে। এভাবে করতে পারলে আমি মনে করি যে আসলে আমাদের রপ্তানির সামনের দিনগুলোতে বাড়ানো সম্ভব। একইভাবে এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, সেটির প্রভাব তো অনেকে বলছে, বিশেষ করে উদ্যোক্তারা বলছেন একটা বড় প্রভাব পড়তে পারে। আপনার কাছে কি মনে হয় সমাধান কি হতে পারে আসলে এই যে সংকটকালীন সময়, এখানে আমরা কি করতে পারি? মধ্যপ্রাচ্য আমাদের কিন্তু একটা উদীয়মান গন্তব্য রপ্তানির, বিশেষ করে যে আমরা গার্মেন্টস সহ যে খাদ্যপণ্যগুলো আছে সেগুলো আমরা রপ্তানি করে থাকি। এবং শুধুমাত্র দুটি দেশ, মানে এখানে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে আমাদের প্রায় $1 বিলিয়ন কিন্তু রপ্তানি হচ্ছে, বা অন্যান্য দেশও আছে আমাদের যে খুবই ভালো একটা গন্তব্য। তো সেটাই কিন্তু এখন একটা বড় অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তারা নিজেরাই ব্যবসা ঠিকমতো করতে পারবে কিনা এই সময়ে, সেটা যথেষ্ট সন্দেহ রয়েছে। এক হচ্ছে আমাদের রপ্তানি, সেখানে একটা ধাক্কা, তো আর অন্যদিকে হচ্ছে রেমিটেন্স, সেটাও একটা ধাক্কা লাগতে পারে ঈদের আগে। তো এখন আমাদের আসলে মার্কেট অ্যান্ড প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন দুইটাই খুবই ইম্পর্ট্যান্ট। তার কারণে এক শুধু গার্মেন্টসের উপরে আমরা এত বেশি ভরসা করছি, আর গন্তব্য হচ্ছে মাত্র কয়েকটা হাতে গোনা। তো এটা দিয়ে আসলে হয় না, আমাদের অন্য প্রোডাক্টও নিয়ে আসতে হবে, বিশেষ করে অর্থাৎ বৈচিত্র্যকরণের কথা বলছেন প্রোডাক্ট এবং বাজারের ক্ষেত্রে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম বিশ্ব জ্বালানির বাজার এবং রফতানি আইন নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বিজের গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির।